হ্যালো, শোনা যাচ্ছে আমার আচ্ছা, কথা? বলুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আজকে নতুন পেপার শুরু হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আজকে আমাদের শুরু হচ্ছে পিজিএমটি 10B1। ওয়ান মানে হচ্ছে এটা পিওরদের 10B পেপার। হ্যাঁ, এই পেপারে কি রয়েছে? এখানে রয়েছে অ্যাডভান্সড ফাংশনাল অ্যানালিসিস। অ্যাডভান্সড ফাংশনাল অ্যানালিসিস। তোমরা 6B পেপারে ফাংশনাল অ্যানালিসিস অলরেডি পড়েছো, তাই না? এটা তার পর থেকে তার কন্টিনিউয়েশন। হ্যাঁ, অ্যাডভান্স ফাংশনাল অ্যানালিসিস। তো এই পেপারে তোমাদের টোটাল 6টা ইউনিট রয়েছে। খুব একটা বড় পেপার নয়, মোটামুটি ছোটই আছে পেপারটা। 6টা ইউনিট রয়েছে, তার মধ্যে আমরা ইউনিট ওয়ানটা আজকে শুরু করছি। হ্যাঁ, ইউনিট ওয়ান কি রয়েছে? ইউনিট ওয়ানে টোপোলজিক্যাল ভেক্টর স্পেস। টোপোলজিক্যাল ভেক্টর স্পেস, এটাকে আমরা ছোট করে টিভিএস ও বলতে পারি। টিভিএস, টোপোলজিক্যাল ভেক্টর স্পেস অ্যান্ড দেয়ার প্রপার্টিজ। তাহলে মেনলি আমাদের এখানে টোপোলজিক্যাল ভেক্টর স্পেস সম্পর্কে জানতে হবে এবং তাদের উপর যে সমস্ত থিওরেম গুলো রয়েছে সেগুলো করতে হবে। প্রপার্টিজ মানেই হচ্ছে থিওরেম। তো ভেক্টর স্পেস কাকে বলে তোমাদের মনে আছে? বলতে পারবে ভেক্টর স্পেস জিনিসটা কি বা কাকে বলে? টোপোলজিক্যাল ভেক্টর স্পেস পড়ার আগে আমাদের ভেক্টর স্পেসটা কি সেটা একটু মনে করতে হবে। বলো দেখি, ভেক্টর স্পেস কি? কি ছিল ভেক্টর স্পেসের জি প্লাস ডেফিনেশনটা? প্লাসের রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ হবে, আর ওই তার সাথে তিন ওই প্রপার্টি গুলো যেটা ভেক্টর স্পেস। হ্যাঁ, তাহলে ডেফিনেশন অফ ভেক্টর স্পেস, যদিও এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তাও আমরা টোপোলজিক্যাল ভেক্টর স্পেস করব। তো ভেক্টর স্পেসটা কি একটু না মনে করে নিলে হবে না, ঠিক আছে? তো ভেক্টর স্পেসটা কি না কি বলা হচ্ছে দেখো ডেফিনেশনে, এ ভেক্টর স্পেস ক্যাপিটাল এক্স ইজ আ কালেকশন অফ ভেক্টরস। কিছু ভেক্টরের কালেকশনই হচ্ছে ভেক্টর স্পেস, যেটা যে কালেকশনটা স্যাটিসফাই করবে, স্যাটিসফাইস, কিছু কন্ডিশনকে স্যাটিসফাই করবে। কি কি কন্ডিশনকে স্যাটিসফাই করবে? নাম্বার ওয়ান, এক্স ইজ additively an abelian group
মানে যোগের রেসপেক্টে কমুটেটিভ গ্রুপ হবে, তাই তো? কমা দা অ্যাডিটিভ আইডেন্টিটি, যোগের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট যেটা, যোগের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে 0 বার ইন এক্স, বিং কল্ড দ্য জিরো ভেক্টর ইন এক্স। বুঝতে পারলে? তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এক্স যে কালেকশন অফ ভেক্টর ছিল সেটাকে যোগের রেসপেক্টে আবেলিয়ান গ্রুপ হতে হবে, এবং যোগের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে আমরা এইভাবে ডিনোট করছি 0 নিচেই বার, এবং এটাকে জিরো ভেক্টর বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট নাম্বার 2, সেকেন্ড যে কন্ডিশনটাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে এরকম: ফর এভরি অর্ডার পেয়ার আলফা কমা এক্স, where alpha is a scalar and small x belongs to capital X. There is a vector denoted by alpha x. This is called scalar multiple of x in capital X, such that তাহলে ব্যাপারটা কি হলো না, আমাদের কাছে একটা অর্ডার পেয়ার থাকবে আলফা কমা এক্স, যেখানে আলফাটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর এক্স হচ্ছে ক্যাপিটাল এক্স এর মধ্যবর্তী একটা ভেক্টর। তো এই দুটোকে প্রোডাক্ট করলে আলফা ডট এক্স এটা একটা ভেক্টর হবে, এবং এই ভেক্টরটাকে বা এই গুণটাকে বলা হচ্ছে স্কেলার মাল্টিপল অফ এক্স। এই স্কেলার মাল্টিপলটা কিছু কন্ডিশন মেনটেন করবে, হ্যাঁ? সেই কন্ডিশন গুলো হচ্ছে এরকম: নাম্বার 1, 1 ইন্টু আলফা করলে, 1 ইন্টু এক্স করলে, মানে আলফার জায়গায় যদি 1 নেওয়া হয় তাহলে সেটা এক্সই থাকবে। ফর এভরি এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। নাম্বার 2, আলফা ইন্টু এক্স প্লাস ওয়াই সমান আলফা এক্স প্লাস আলফা ওয়াই ফর অল x comma y belongs to x and for all alpha belongs to f. f হচ্ছে আমাদের ওই ভেক্টর স্পেসের করসপন্ডিং ফিল্ডটা। নাম্বার 3, আলফা প্লাস বিটা
ইন্টু এক্স, সেটা হতে হবে আলফা এক্স প্লাস বিটা এক্স ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স অ্যান্ড আলফা কমা বিটা বিলংস টু এফ। এফ হচ্ছে ফিল্ডটা, ঠিক আছে। এবং ফাইনালি নাম্বার 4, আলফা ব্র্যাকেটে বিটা এক্স, সেটা হবে আলফা বিটা এক্স ফর অল আলফা বিটা বিলংস টু এফ অ্যান্ড ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। বুঝতে পারলে? তাহলে স্কেলার মাল্টিপল যেটা, সেটা এই চারটে কন্ডিশনকে মেনটেন করবে। ওকে, তো এই দুটো 1 আর 2, এই দুটো কন্ডিশন যদি মেনটেন করে আমাদের কালেকশন অফ ভেক্টর ক্যাপিটাল এক্স, তখন সেটাকে আমরা ভেক্টর স্পেস বলে থাকি। বোঝা গেল ব্যাপারটা? মনে পড়েছে নাকি না? হ্যাঁ, ঠিক আছে। হুম। এইবারে এই ভেক্টর স্পেসের মধ্যে যে সমস্ত ভেক্টর গুলো থাকে, তাদের কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হবে এবং কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা হবে, এই ডেফিনেশনটাও তোমাদের জানা আছে। যখন ওই মানে লিনিয়ার কম্বিনেশনের স্কেলার গুলো যখন প্রত্যেকটা ইকুয়াল টু জিরো হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ডেফিনেশন অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি বলা হচ্ছে দেখো, এ ফাইনাইট সেট, যদিও এটা তোমরা জানো, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। এ ফাইনাইট সেট অফ ভেক্টরস x1 x2 etc xn in capital X is said to be linearly independent if there are scalars C1, C2, etc. Cn, not all zero, such that C1 x1 plus etc. plus Cn xn is equal to 0. বুঝতে পারলে? তার মানে আমাদের কিছু স্কেলার যদি আমরা পাই C1 C2 Cn, যাদের প্রত্যেকে জিরো নয়, তবে তাদের লিনিয়ার কম্বিনেশনটা জিরো আসবে, তখন আমরা ওই সেটটাকে x1 x2 xn এর যে সেট, এই সেটটাকে বলতে পারবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে সেটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আদারওয়াইজ the set is linearly dependent। এর উপর 2 মার্কসের অঙ্ক আসে, হ্যাঁ। একটা সেট দিয়ে তোমাকে বলবে দেখাও এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, 2 মার্কসের অঙ্ক কিন্তু আসে।
বুঝতে পেরেছো? তাহলে একটা অঙ্ক লেখো, একটা কোয়েশ্চেন। ফর এনি রিয়াল থিটা, show that the set sin x plus theta comma cos x plus theta is linearly independent in C 0, 2 pi। তাহলে এই C 0, 2 pi এটা একটা ভেক্টর স্পেস। আমাদের দেখাতে হবে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? তো আমাদের প্রথমে ওই লিনিয়ার কম্বিনেশনটা কনসিডার করতে হবে, তাই কি না? হ্যাঁ। লেট আস কনসিডার। এই ধরনের কোশ্চেন আসে পরীক্ষায় 2 মার্কসে। লেট আস কনসিডার দ্য রিলেশন C1 sin x plus theta plus C2 cos x plus theta সমান 0। 0 মানে 0 এলিমেন্ট, দ্যাট মিনস 0 বার। এখানে আমাদের দেখাতে হবে C1 C2 সেই দুটোই হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা নট ইকাল টু 0, তাই তো? না, না, দুটোই জিরো হবে তো। দুটোই 0। ডেফিনেশনটাই উল্টো লেখা হয়ে গেছে। নট অল 0 হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর আদারওয়াইজ উল্টো হয়ে গেছে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। উল্টো হয়ে গেছে ডেফিনেশনটা। তাহলে এখানে আমাদের দেখাতে হবে C1 C2 দুটোই ইজ ইকাল টু 0 হবে, তাই তো? ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। তো এক কাজ করো, এই সাইন আর কসটাকে ফর্মুলায় ভেঙে দাও। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন। আচ্ছা, সাইন এক্সটা কমন নাও, তো তার সঙ্গে কি থাকছে? C1 কস থিটা মাইনাস C2 সাইন থিটা প্লাস কস এক্সটা কমন নাও, তার সঙ্গে কি থাকছে? C1 সাইন থিটা প্লাস C2 কস থিটা। এইবার বোথ সাইড থেকে ইকুয়েটিং করে দাও। ইকুয়েটিং the coefficient of sin theta, sin x and cos x. We have, ঠিক আছে? তাহলে sin x এর কোএফিসিয়েন্ট হচ্ছে C1 cos থিটা
মাইনাস C2 সাইন থিটা, সেটা সমান 0। ঠিক একইভাবে cos x এর কোঅফিসিয়েন্ট হচ্ছে C1 সাইন থিটা প্লাস C2 cos থিটা সমান 0। এই দুটোকে সলভ করতে হবে, হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে সলভ করো, নাকি যে কোনো পদ্ধতিতে করো। এই দুটো সলভ করে C1 C2 এর মান কি আসছে আমাকে বলো। যে কোনো পদ্ধতিতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। কি আসছে আফটার সলভিং? মাইনাস সাইন থিটা কস থিটা এরকম কিছু একটা আসছে, মানে আমি ক্যালকুলেট করিনি, না করেই বলছি আর কি। না করে কি করে বলছো? এটা দুটোই জিরো আসবে, C1 C2 দুটোই জিরো আসবে, ক্যালকুলেট করে দেখবে C1 C2 দুটোই জিরো। তাহলে যেহেতু দুটোই জিরো আসছে সেই কারণে আমরা বলতে পারি হ্যাঁ আমাদের সেটটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যান্স the given set is linearly independent। ঠিক আছে, চলে এসো নেক্সট ডেফিনেশন। An infinite set E of vectors in capital X। তাহলে এর আগে যে ডেফিনেশনটা পড়েছিলাম সেটা ছিল ফাইনাইট সেটের জন্য। এইবার ইনফাইনাইট সেটকে আমরা কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো? is said to be linearly independent if, কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হবে? if every finite subset of E becomes
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ওই সেটের প্রত্যেকটা ফাইনাইট সাবসেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা ওই ইনফাইনাইট সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো, এ ভেক্টর স্পেস X is said to be finite dimensional if for some positive integer n, X contains a set consisting of n vectors that are linearly independent। ঠিক আছে। তাহলে কোনো একটা সেট, সেটাকে আমরা ফাইনাইট ডাইমেনশনাল কখন বলতে পারবো? যদি সেই সেটের মধ্যে একটা সেট আমরা খুঁজে পাই, সাবসেট একটা খুঁজে পাই যার মধ্যে n সংখ্যক ভেক্টর রয়েছে এবং সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। এবং তখন এই এনটাই কিন্তু হয়ে যাবে ডাইমেনশন। হোয়াইল, এর সঙ্গে আরো আছে কন্ডিশন, হোয়াইল every subset of greater than or equal to n plus 1 number of vectors in X becomes linearly dependent। বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা হচ্ছে, এক্স আমাদের কাছে একটা ভেক্টর স্পেস রয়েছে। এইবার এই এফ এর মধ্যে যদি আমরা একটা সাবসেট খুঁজে পাই ওয়াই, যার মধ্যে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে এবং সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এছাড়া এন প্লাস ওয়ান বা তার থেকে বেশি যে সমস্ত সেট গুলো রয়েছে, এন প্লাস ওয়ান সংখ্যক এলিমেন্ট কন্টেন করে, এরকম যে সমস্ত সাবসেট গুলো রয়েছে তাদের কিন্তু হতে হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? তখনই আমরা বলতে পারবো আমাদের ভেক্টর স্পেস যেটা, সেটা ফাইনাইট ডাইমেনশনাল এবং তার ডাইমেনশন যেটা, সেটা হয়ে যাবে এন। কথা বোঝা গেছে নাকি না? স্যার বলছি ইনফাইনাইট নাম্বার বললাম যেটা, ওটা কি এক্স না? হ্যাঁ, মানে আগের পেজটা স্যার একটু দেখেন, আগের পেজটা। হ্যাঁ ওটাই বলছি, মানে এক্স এর ভিতরে ইনফাইনাইট আছে আর কি, ওটাই বলছি। ঠিক আছে। না, ওটা তো প্রথম ডেফিনেশন, এইটাতে এক্সটা ইনফাইনাইট, এটা তো আলাদা। আচ্ছা আচ্ছা, এক্স এক্সটা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এক কাজ করো, এখানে আরেকটা ডেফিনেশন লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে দুটো মিশে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে। হুম, ওকে।
আচ্ছা, এবার একটা প্রবলেম লেখো, খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু এটা, হ্যাঁ, বহুবার এসেছে পরীক্ষায়। show that the vector space PAB, এই সেটা ভেক্টর, কল পলিনোমিয়ালস না? হ্যাঁ, consisting of all real valued polynomial in closed AB. Obviously, A less than B is not a finite dimensional vector space। ঠিক আছে, এটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নয়, সেটা আমাদের দেখাতে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে ফাইনাইট ডাইমেনশনাল কখন হবে? আমরা এইমাত্র ডেফিনিশন করলাম, এই যে এর একটা সাবসেট পেতে হবে যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার ওই সাবসেটের মধ্যে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, এন হুম। প্লাস ওয়ান কে কনসিস্ট করবে এরকম কোন সাবসেটের ক্ষেত্রে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে, তাই তো? এনটাকে ফাইনাইট হতে হবে, ফাইনাইট সাবসেট। হ্যাঁ, তাহলে আমরা পিএবি, তার মধ্যে তো অসংখ্য এলিমেন্ট রয়েছে, তার থেকে আমরা একটা ফাইনাইট সাবসেট নিয়ে নিচ্ছি যার মধ্যে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে। তাহলে লেখো, লেট এফ এন এক্স সমান টি টু দি পাওয়ার এন, যেখানে এ লেসার ইকাল টু টি লেসার ইকাল টু, দেন এফ জিরো এক্স এফ ওয়ান এক্স, এইভাবে এফ এন মাইনাস ওয়ান এক্স is a, that is, this is equal to 1 t t square etc t to the power n minus না t to the power n, তাই তো? n তো নাকি n minus 1, n minus 1 is a subset of PAB consisting consisting কতগুলো এলিমেন্ট? n এলিমেন্টস, তাই কি না? হ্যাঁ, তাই তো। তো এখন এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট সেটা যাচাই করতে হবে।
তাহলে তার জন্য একটা রিলেশন কনসিডার করো। এটা তো ওয়াই এনটা যেটা বললেন, তাই তো? হ্যাঁ, let us consider the relation C1 into 1 plus C2 into T plus C3 T square plus etc. plus Cn T to the power n minus 1 is equal to 0. তাহলে বোথ সাইডে কম্পেয়ার করো, ইকুয়েটিং the coefficients. We have কি হবে বলো, C1 সমান 0, C2 সমান 0, ডান দিকে তো সমস্ত কোএফিসিয়েন্ট গুলোই 0, তাই না? হ্যাঁ। এইভাবে Cn সমান 0, অর্থাৎ এই যে সাবসেটটা আমরা পেলাম এটা অবশ্যই হয়ে যাচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? এটাকে তাহলে তুমি y ধরে নাও, y। সো the কিন্তু এই subset, রিলেশনটাই কেন ধরলাম ওটাই বলছি। হ্যাঁ, মানে আমরা তো রিলেশনটা কনসিডার করেছি, তো এটা তো নাও হতে পারত। কি বলছো? মানে এই যে রিলেশনটা কনসিডার করেছি, C1 প্লাস C2 টি হ্যাঁ, C3 টি স্কোয়ার, হ্যাঁ, এটা না কনসিডার করলে তো এটা হতো না। কেন এটাই তো কনসিডার করতে হবে, আমাদের ডেফিনেশনে কি ছিল? ডেফিনেশনে কি ছিল? এই যে C1x1 C2x2 Cnxn is equal to 0 বার, এটাই তো ছিল। আচ্ছা আচ্ছা, মানে ওটাকে ধরে আমি প্রুভ করছি যে C1 C2 Cn টা জিরো। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে। সো দ্য সাবসেট y is linearly independent। এইভাবে তুমি যে কোনো ফাইনাইট সাবসেট অফ PAB নাও, সেটা কিন্তু অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তাই না? সিমিলারলি every finite subset of PAB is linearly independent। তাহলে প্রতিটা ফাইনাইট সাবসেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তো এই ডেফিনেশনটা থেকে আমরা কি বলতে পারবো, আমাদের যে ইনফাইনাইট সেটটা রয়েছে সেটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই কি না? হ্যাঁ হ্যাঁ। দেয়ারফর PAB is linearly independent, that is infinite dimension. Consequently, dimension of PAB is infinite। বোঝা গেল? কোনো অসুবিধা? না। হুম। আচ্ছা, চলে এসো নেক্সট ডেফিনেশন।
ডেফিনেশন অফ কনভেক্স সেট। এটা তো ওই পড়িয়েছিলেন কালকে। হ্যাঁ, ওই রকমই। কাকে বলে কনভেক্স সেট? আলফা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস আলফা এক্স টু এই ফর্মে থাকবে সব এলিমেন্ট গুলো। হ্যাঁ, তাহলে লেখো এ সাবসেট সি of a vector space X is said to be convex set if for any two members X comma Y belongs to C and for any real alpha with 0 lesser equal to alpha lesser equal to 1, alpha X plus 1 minus alpha Y, এইটাকেও সি এর মধ্যে থাকতে হবে, তাই তো? তাহলে এক্স আর ওয়াই দুটো সি এর মধ্যবর্তী এলিমেন্ট এবং আলফা একটা রিয়াল নাম্বার যেখানে 0 লেসার ইকাল টু আলফা লেসার ইকাল টু 1। তো এই জিনিসটাও যদি সি এর মধ্যে থেকে থাকে, এই ভেক্টরটাও যদি সি এর মধ্যে থেকে থাকে, তখন ওই সি ভেক্টর সিটাকে বলা হবে কনভেক্স সেট। ঠিক আছে? বুঝতে পারলে? চলে এসো থিওরেম। খুব ইম্পর্টেন্ট থিওরেম, 2 মার্কসের জন্য পরীক্ষায় আসে। ইন্টারসেকশন of any number of convex set is convex. Important theorem. ঠিক আছে? যে কোনো নাম্বার অফ কনভেক্স সেটের ইন্টারসেকশন করলে নতুন যে সেটটা পাওয়া যাবে সেটাও কনভেক্স সেটই হবে। তো প্রথমে তাহলে n সংখ্যক কনভেক্স সেট নিয়ে নেওয়া যাক। লেট C1 C2 etc. Cn be n convex set in X এবং এদের যে ইন্টারসেকশন সেটাকে আমি সি ধরে নিচ্ছি। সি ইজ ইকাল টু C1 ইন্টারসেকশন C2 ইন্টারসেকশন এটসেট্রা ইন্টারসেকশন Cn। ঠিক আছে?
এবার এই সিটাকে আমাদের দেখাতে হবে কনভেক্স, তাই না? তো তার জন্য আমরা দুটো এলিমেন্ট নিচ্ছি, এক্স ওয়াই বিলংস টু সি। তার মানে এই সি যেহেতু এইগুলোর সব ইন্টারসেকশন, তার মানে এই এক্স ওয়াই কিন্তু প্রতিটা সি আই এর মধ্যে থাকবে ফর আই ইজ ইকাল টু 1 2 এটসেট্রা এন। বলো হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। এবং আলফা একটা রিয়াল নাম্বার নিচ্ছি। এটা হয়েছিল, এটা আগেরটা পেপারে হয়েছিল, হ্যাঁ। আগের ইয়েটাতে হয়েছিল 6 বি। ও, 6 বিতে এটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে সিন্স each CI is convex, then each CI is convex, then কি হবে বলো? আলফা এক্স প্লাস 1 - আলফা ওয়াই বিলংস টু সিআই হবে ফর আই ইজ ইকাল টু 1 2 এটসেট্রা এন। তার মানেই বলা যায় এটা এদের ইন্টারসেকশনের মধ্যেও থাকবে। প্রত্যেকটা সিআই এর মধ্যে থাকা মানে এর ইন্টারসেকশনের মধ্যেও থাকবে, দ্যাট ইজ সি এর মধ্যেও থাকবে। ব্যাস, এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে সিটা অবশ্যই কনভেক্স। হেন্স সি ইজ কনভেক্স। বোঝা গেল? বলো হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। চলে এসো নেক্সট ডেফিনেশন। ডেফিনেশন অফ সিমেট্রিক। সিমেট্রিক সেট। A subset S in a vector space X is called symmetric। তাহলে এসটাকে সিমেট্রিক বলা হবে। কখন এসটাকে সিমেট্রিক বলা হবে? না, যদি মাইনাস এস বলতে এস এ যে এলিমেন্ট গুলো ছিল তার আগে মাইনাস দিয়ে দিলে যে নতুন সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাইনাস এস। সেই মাইনাস এসটা সাবসেট অফ এস হবে, ঠিক আছে? মাইনাস এসটা যদি সাবসেট অফ এস হয় তখন ওই সেটটাকে আমরা বলবো সিমেট্রিক সেট। বোঝা মানে গেল? ইনভার্স এলিমেন্ট গুলো কি হবে? হ্যাঁ, অ্যাডিটিভ ইনভার্স। হ্যাঁ 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 হ্যাঁ। নেক্সট ডেফিনেশন অফ ব্যালেন্সড সেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ব্যালেন্সড এর উপর অনেক কোয়েশ্চেন আসে। ব্যালেন্সড সেট, a subset B in a vector space X
is called balanced if alpha into beta be subset of B for all scalars alpha with mod alpha less than or equal to 1। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা সেই সমস্ত স্কেলার গুলোকে এখানে চুজ করব যাতে করে মড আলফা লেসার ইকুয়াল টু 1 হয়। দিয়ে বি সেটে যে সমস্ত এলিমেন্ট গুলো ছিল প্রত্যেকের সঙ্গে আলফা দিয়ে মাল্টিপ্লাই করব, করে নতুন যে সেটটা পাবো আলফা বি, সেটা দেখবো বি এর সাবসেট। যদি হয় তখন আমরা ওই বি সেটটাকে বলবো ব্যালেন্সড। ঠিক আছে, বোঝা গেল নাকি না? হ্যাঁ। হুম। এইবার একটা থিওরেম লেখো, খুব গুরুত্বপূর্ণ থিওরেম। A convex set C in a vector space X is balanced if and only if C is symmetric। ইম্পর্টেন্ট থিওরেম। তাহলে সি কিন্তু অলরেডি কনভেক্স হয়েই আছে। এবার সি যদি ব্যালেন্সড হয় তাহলে সিমেট্রিক হবে, আবার উল্টোটা সিমেট্রিক হলে ব্যালেন্সড হবে। ওকে, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে সিটা সিমেট্রিক। লেট সি বি এ convex and symmetric subset of X। কনভেক্স কিন্তু প্রত্যেকবারই হবে, হ্যাঁ। তো প্রথমে সিমেট্রিক ধরে নিয়ে আমরা দেখাবো যে সিটা হবে ব্যালেন্সড। তাহলে সি যেহেতু সিমেট্রিক, তার মানে আমরা বলতে পারি যে ডেফিনেশন অনুযায়ী মাইনাস সি যেটা সেটা সাবসেট অফ সি হবে। আচ্ছা, এইবার যদি সি এর মধ্যে থেকে যে কোনো একটা এক্স এলিমেন্ট আমরা নিই, তাহলে মাইনাস এক্সটাও সি এর মধ্যেই থাকবে, কারণ মাইনাস এক্স মাইনাস সি এর মধ্যে থাকবে, সেটা আবার সি এর সাবসেট। তাহলে মাইনাস এক্সটা সি এর মধ্যেই থাকবে। ঠিক আছে, সো হাফ ইন্টু এক্স প্লাস 1 - হাফ ইন্টু মাইনাস এক্স। ওই কনভেক্সের যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশনে আলফা সমান আমরা হাফ নিয়েছি, আলফা সমান হাফ নিয়েছি, আর এক্স একটা ভেক্টর আর ওয়াই এর পরিবর্তে মাইনাস এক্স নিয়েছি। ঠিক আছে, তো এটা কত হচ্ছে? 0 হচ্ছে।
এটা অবশ্যই বিলংস টু সি হবে, কেন? যেহেতু সিটা কনভেক্স, সিন্স সি ইজ কনভেক্স। তার মানে সি এর মধ্যে আমাদের জিরো এলিমেন্টটা রয়েছে। ওকে, এইবার আমাদের ব্যালেন্সড এর ডেফিনেশনটা শো করাতে হবে। তার মানে এমন একটা আলফা আমাদের চুজ করতে হবে যাতে করে এই কন্ডিশনটা মেনটেন করে। তাহলে লেখো, লেট আলফা বি আ স্কেলার such that mod alpha lesser equal to 1, that is -1 lesser equal to alpha lesser equal to 1। আলফা কখনোই নেগেটিভ হতেও পারে, আমরা এখানে জিরো থেকেই নিচ্ছি আলফাটাকে। ঠিক আছে, এমন একটা আলফা আমরা চুজ করব যাতে সেটা 0 থেকে 1-এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকলে এই কন্ডিশনটাকে মেনটেন করবে, অসুবিধা কিছু নেই। Now, since C is a convex set, আচ্ছা এক কাজ করো, এখানটায় এটা না লিখে এটা কেটে দাও, দিয়ে লেখো লেট আলফা বি আ স্কেলার সাচ দ্যাট 0 lesser equal to alpha lesser equal to 1। এবার সি যেহেতু কনভেক্স সেট, দেন কনভেক্স সেটের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি, আলফা ইন্টু এক্স প্লাস 1 - আলফা ইন্টু ওয়াই, তাই তো? ওয়াইটাকে এখানে আমরা নিচ্ছি 0 বার। দেখো অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি 0 বারটা সি এর মধ্যে আছে, তো ওয়াইটাকে আমরা 0 বার ভাবতে পারি, কোনো অসুবিধা তাতে নেই। এটা বিলংস টু সি হয়ে যাবে, তার মানে আলফা এক্স বিলংস টু সি হয়ে যাবে। আর আলফা এক্স বিলংস টু সি মানে অবশ্যই আলফা সি সাবসেট অফ ব্যালেন্স সি হয়ে হয়ে যাচ্ছে। যাবে। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম আলফা সি সাবসেট অফ সি ফর 0 lesser equal to alpha lesser equal to 1। এখন তুমি চিন্তা করে দেখো, আলফার মান যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে মড আলফাটা কি লেসার ইকাল টু 1 হবে না? অবশ্যই হবে। হেন্স সি ইজ ব্যালেন্সড হয়ে গেল। কোনো অসুবিধা? না না, yes। এইবার উল্টোটা, কনভার্সলি let conversely let C be convex and balanced।
আমাদের দেখাতে হবে সিটা সিমেট্রিক, তাই তো? আচ্ছা, তাহলে কনভেক্সের ডেফিনেশন এখানে লাগবে না। দেন বাউন্ডেড এর ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি, আলফা সি সাবসেট অফ সি, তাই তো, যেখানে মড আলফা লেস দ্যান ওয়ান। আচ্ছা, সো আলফা এক্স বিলংস টু সি হবে ইফ এক্স বিলংস টু সি। আচ্ছা, আলফাটাকে আমরা এখানে -1 চুজ করছি, তাহলে -x বিলংস টু সি হয়ে গেল ইফ এক্স বিলংস টু সি। পাশে লিখতে পারো টেকিং আলফা ইজ ইকাল টু -1। আমি -1 নিতেই পারি, কেন? কারণ -1 এই কন্ডিশনটাকে মেনটেন করছে। তো মাইনাস সি এর ভিতরে আছে, মাইনাস সি হ্যাঁ, মানে ওই কন্ডিশনটা -1 আর 1 এর মধ্যে আছে। আলফার জায়গায় -1, তার মানে -c সাবসেট অফ সি, হ্যান্স সি ইজ সিমেট্রিক। বোঝা গেছে? বলো হ্যাঁ কি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার একটা কোয়েশ্চেন দেখো। Give an example of a balanced set that is not convex. এমন একটা এক্সাম্পল আমাদের খুঁজতে হবে যেটা ব্যালেন্সড কিন্তু কনভেক্স নয়। বলতে পারবে এমন একটা এক্সাম্পল? Let S is equal to x comma y such x comma y belongs to R square such that x square plus y square is equal to 1 হবে, অথবা x কমা y সমান 0 হবে। মানে এমন পয়েন্ট গুলোকে আমরা নেব যে পয়েন্টের জন্য হয় এটা 0 হবে অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু 1। সেই সমস্ত পয়েন্ট গুলোকে নিয়ে আমরা এস সেটটা তৈরি করছি, ঠিক আছে? মানে বাউন্ডারির দিকে থাকবে বা সেন্টারে থাকবে? হ্যাঁ, তাহলে এই সেটটা অবশ্যই একটা ব্যালেন্সড সেট, কিন্তু এটা কনভেক্স নয়। তো সেটা একটুখানি দেখিয়ে দাও। প্রথমে ব্যালেন্স কেন হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। ইফ এক্স কমা ওয়াই সমান 0 0, যদি এক্স কমা ওয়াইটা 0 0 হয়, তাহলে এর সঙ্গে তুমি যে কোনো স্কেলার মাল্টিপল করো, স্কেলার গুণ করো, দেন ফর এনি আলফা উইথ
mod alpha lesser equal to 1, we have আলফা ইন্টু 0 0, সেটাও কিন্তু আলটিমেটলি 0 0ই হবে, তার মানে সেটা বিলংস টু এস, তাই কি না? দ্যাট ইজ আলফা এস, ও না, এটা একটা পয়েন্টের ক্ষেত্রে হলো 0 0। এবার যদি 0 0 না হয়ে অন্য কোনো পয়েন্ট হয় যেটা কিনা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, সেক্ষেত্রেও আমাদের সেম জিনিস দেখাতে হবে। তাহলে লেখো ইফ এক্স কমা ওয়াই নট ইকাল টু 0 0 and satisfies x square plus y square is equal to 1, then তাহলে আলফা ইন্টু এক্স কমা ওয়াই সেটা কি হবে? সেটা হবে আলফা এক্স কমা আলফা ওয়াই। এখন তুমি চেক করো আলফা এক্স তার স্কয়ার প্লাস আলফা ওয়াই তার স্কয়ার এর মানটা 1 হচ্ছে কিনা। এটা মানে হচ্ছে আলফা স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, that means alpha square, alpha lesser equal to 1, so this is lesser equal to 1, আর lesser equal to 1 মানে অবশ্যই আলফা এক্স ওয়াই যেটা সেটা বিলংস টু এস। বোঝা গেল? হ্যাঁ। তার মানে এক্স ওয়াইটা 0 0 হোক চাই অন্য কিছু হোক, নন জিরো হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু আলফা মাল্টিপ্লাই করলে সেই পয়েন্টটা এক্স এস এর মধ্যেই থাকছে। সো এখান থেকে আমরা বলতে পারছি আলফা এস যেটা সেটা সাবসেট অফ এস হয়ে যাচ্ছে, হেন্স এস ইজ ব্যালেন্সড। কথা বোঝা গেল? আচ্ছা, এইবার এসটা যে কনভেক্স নয় সেটা দেখাতে হবে। তো তার জন্য আমরা দুটো পয়েন্ট এখানে নিচ্ছি, এক্স ওয়াই আছে, তো তাহলে আলফা না, এক্স ওয়ান সেটাকে নিচ্ছি 1 0, আর ওয়াই ওয়ান সেটাকে নিচ্ছি -1 0 ইন এস, দুটো এস এর মধ্যে আছে, কোনো সমস্যা নেই। এবং আলফা যেটা সেটাকে মনে করো নেওয়া হচ্ছে হাফ। তো এইবার আমাকে বলো যে আলফা এক্স ওয়ান প্লাস 1 - আলফা ওয়াই ওয়ান এর মানটা কত হচ্ছে? 0 0 হবে। ও 0 0, তাহলে তো ওটা ওর মধ্যে চলে আসছে না, তাহলে উম, তাহলে এই আলফাটাকে অন্য কিছু ভাবতে হবে, আলফাটাকে ভাবো 0.75, সেক্ষেত্রে কত হচ্ছে বলো? 1 0। 1 0, ঠিক করে বলো। 0.50। -0.5
কমা জিরো, যেটা কিনা কোনোভাবেই এস এর মধ্যে নেই। তাহলে এখান থেকেই আমরা বলতে পারছি হ্যাঁ, আমাদের এস যেটা সেটা নট সিমেট্রিক। ঠিক আছে, বুঝতে পারলেন? কোনো অসুবিধা? না না, ঠিক আছে। হুম, ঠিক আছে, চলে এসো নেক্সট ডেফিনেশনে। ডেফিনেশন আর আগেরটা তো অফ, +0.5 আছে, একবার দেখুন এখানে। হ্যাঁ, আগের ইয়েটা, এই x1, এটা আছে মাইনাস। কেন প্লাস কেন? ওয়াই ওয়ানটা -1 আছে তো। এটা তো স্যার 1 - 0.75, মানে 0.25 হচ্ছে। তাহলে এটা 0.7। না না, মাইনাসই হবে, ঠিক করে করে দেখবে মাইনাসই হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবজর্বিং। অ্যাবজর্বিং সেন্ট, কনভেক্স হলো, ব্যালেন্সড হলো, এবার অ্যাবসর্বিং। a subset A in a vector space X is called absorbing. কখন absorbing বলা হবে? if each x belongs to capital X corresponds some epsilon greater than 0 such that alpha x belongs to A if 0 less than mod alpha less than or equal to epsilon। বুঝতে পারলে? তাহলে এপসাইলন হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, মড আলফাটা লেসার ইকাল টু এপসাইলন হতে হবে এবং আলফা এক্সটাকে ক্যাপিটাল এর মধ্যে থাকবে, তখন সেটাকে বলা হবে অ্যাবসর্ব। তাহলে ব্যালেন্সটা কিন্তু অবশ্যই একটা পার্টিকুলার কেস অফ অ্যাবসর্বিং, তাই না? এই এপসাইলনের মানটা যদি 1 হয় তাহলে এটা ব্যালেন্সড হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে। এই অ্যাবজর্বিং দেখানোর জন্য একটা থিওরেমও আমাদের হাতে রয়েছে, জাস্ট সেই থিওরেমের স্টেটমেন্টটা জানলেই হবে। কি বলছে দেখো স্টেটমেন্টটাই, ইন আ ভেক্টর স্পেস এক্স এ ব্যালেন্স সেট বি
ইজ অ্যাবসর্বিং, তাহলে কোনো একটা ব্যালেন্স সেট কখন অ্যাবসর্বিং হবে? ইফ অ্যান্ড অনলি ইফ টু ইচ x belongs to capital X, there corresponds some alpha not equal to 0, such that alpha x belongs to, ঠিক আছে? তাহলে কোনো একটা ব্যালেন্স সেট বি আমাদের কাছে রয়েছে, সেটা যদি অ্যাবসর্বিং হয় তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো আলফা এক্স বিলংস টু বি হবে ফর সাম আলফা নট ইকুয়াল টু 0। এবং উল্টোটা, যদি এই কন্ডিশনটা মেনটেন করে তাহলে আমাদের ব্যালেন্স সেটটা হয়ে যাবে অ্যাবসর্বিং। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট যদিও নয়, তাও একবার প্রমাণটা দেখে রাখবে, হ্যাঁ, আসতেই পারে পরীক্ষা, আসার মতো। ওকে, বোঝা গেল? নেক্সট, ডেফিনেশন অফ লিনিয়ার অপারেটর। উপরেরটা তো বই করা আছে, তাই? হ্যাঁ, করা আছে। ডেফিনেশন অফ লিনিয়ার অপারেটর: a mapping T from X to Y is called a linear operator. If, তাহলে কোনো একটা ম্যাপিং কে আমরা লিনিয়ার অপারেটর কখন বলতে পারবো? যদি সে কিছু কন্ডিশনকে মেনটেন করে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে টি অফ এক্স প্লাস এক্স ড্যাশ সমান টি এক্স প্লাস টি এক্স ড্যাশ। এটা ফার্স্ট কন্ডিশন for all x comma x dash belongs to capital X. And number two, t of lambda x সমান lambda tx for all x belongs to capital X. And for all scalars lambda. ঠিক আছে? তাহলে এই দুটো কন্ডিশন মেনটেন করলে টি কে আমরা লিনিয়ার অপারেটর বলে দাবি করতে পারবো। নেক্সট ডেফিনেশন of topological vector space. Topological vector space.
তাহলে কোনো একটা ভেক্টর স্পেস এক্স আমাদের কাছে রয়েছে, এ ভেক্টর স্পেস X is said to be topological vector space if the mappings দুটো ম্যাপিং আমাদের এখানে তৈরি করতে হবে। একটা হচ্ছে T1, যেটা এক্স ক্রস এক্স থেকে এক্স এ যাচ্ছে, ডিফাইন্ড বাই T1 x comma y to x plus y for all x comma y belongs to capital X। এটা একটা ম্যাপিং। আর একটা ম্যাপিং হচ্ছে T2, যেটা কিনা আর অথবা সি ক্রস এক্স থেকে এক্স এ যাচ্ছে। এটাও ডিফাইন্ড বাই এইভাবে T2 আলফা কমা এক্স। তার মানে আলফাটা হচ্ছে স্কেলার, সেটা আর এর মধ্যে থাকতে পারে বা সি এর মধ্যেও থাকতে পারে। আর এক্স যেটা, সেটা হচ্ছে ভেক্টর, সেটা ক্যাপিটাল এক্স এর মধ্যেই থাকবে। ওকে, তো এই T2 ম্যাপিংটা ডিফাইন হচ্ছে এইভাবে, T2 আলফা কমা এক্স ইজ ইকাল টু আলফা এক্স, মানে স্কেলার মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এখানে এক্সটা অবশ্যই বিলংস টু ক্যাপিটাল এক্স এবং আলফাটা অবশ্যই বিলংস টু আর অথবা সি। তো এই দুটো ম্যাপিং যদি কন্টিনিউয়াস হয়, আর বোথ কন্টিনিউয়াস, এই দুটো ম্যাপিং যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা ভেক্টর স্পেস এক্স সেটাকে বলতে পারবো টোপোলজিক্যাল ভেক্টর স্পেস। কথা বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। আরেকবার একটু বলুন, নেটওয়ার্কটা চলে গেছে। এই দুটো ম্যাপিং যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা এক্স ভেক্টর স্পেসটাকে বলবো টোপোলজিক্যাল ভেক্টর স্পেস। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। নেক্সট ক্লাসে আশা করছি ইউনিট 1টা শেষ হয়ে যাবে। পুরোনো যেগুলো হয়ে গেছে সেগুলো রিভিশন করতে থাকবে। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ বল। টোপোলজির আরো মোটামুটি কটা ক্লাস বাকি আছে? টোপোলজির আর ওই 10টা মতো হবে টোটাল। ও, কটা দেয়া হয়েছে তোমাদের? 9টা হয়েছে। 9টা, আর একটা দিলেই হয়ে যাবে। তা আমি ওই মেট্রিক স্পেসটা করছিলাম, স্যার ওটার সাথে ইয়েটা মানে ভালো লাগছে, সেট দুটোই করে দেখো। হ্যাঁ। তো মানে সাইমালটেনিয়াসলি ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেট্রিক স্পেস টোপোলজি এগুলো রিলেটেডই আছে।
আবার আমাদের ফাংশনাল অ্যানালিসিস এটাও রিলেটেড। হ্যাঁ, আর ওদিকে অ্যাপ্লায়েড এর কোনটা চলছে, ফ্লুইড, তাই তো? ফ্লুইডের একটা ক্লাস হয়েছে। হুম, ঠিক আছে। এই আমাদের অ্যাডভান্স ফাংশনাল অ্যানালিসিস আর ফ্লুইড শেষ হয়ে গেলে মোটামুটি কিন্তু একটা জায়গায় আমরা চলে আসবো। কারণ দুটো স্পেশাল পেপারের যে একটা করে গ্রুপ সেগুলো কমপ্লিট হয়ে যাবে, তাহলে অ্যাটলিস্ট কিছু লিখতে পারবে পরীক্ষায় গিয়ে। আর একটা করে গ্রুপ তারপরে হবে। পরীক্ষার কোনো খবর আছে নাকি? জুলাইয়ের আগে তো মানে হ্যাঁ, জুলাইয়ের আগে বলছি। জুলাইয়ের আগে? জুন জুলাইয়ের আগে। জুন জুন জুলাইয়ের আগে? জুলাইয়ের আগে তো হওয়া মানে মুশকিল আছে। দেখা যাক কবে হয়। ঠিক আছে।